বিভিন্ন পরীক্ষায় আমরা নিপাতনের সন্ধি থেকে একটা প্রশ্ন প্রায়ই অনেক সময় দেখি। তো আসলে এই বিষয়গুলো আমরা মুখস্থ করতে গেলে আমরা বেশ সমস্যায় পড়ে যাই। তো আমি আসলে যেই বই থেকে যে বইটা থেকে যেখানে ভালো যেটা দেখি আমি সেটা এরকম রেকর্ড করার সবার জন্য সুবিধার জন্য করার চেষ্টা করি। তো চাইলে আমার এই বিষয়গুলো ফলো করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যেটা দেখব হচ্ছে নিপাতনের নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে, এই যে উপরের শব্দগুলো দেওয়া আছে মনস যোগ ঈশা, দ্বীপ যোগ লোক, বন যোগ পতি, বনস্পতি, বৃহৎ যোগ পতি, বৃহস্পতি, এরকম শব্দগুলো দেওয়া আছে। এখন আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবে সন্ধি বিচ্ছেদ নিপাতনের দেওয়া হয় না, দেওয়া হয় কোনটি নিপাতনের সন্ধি, সেটা ব্যঞ্জন বা এগুলো জিজ্ঞেস করে যে কোনটা স্বরসন্ধি নিপাতনের সন্ধি, কোনটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি নিপাতনের সন্ধি। তো আমরা মুখস্থ করার জন্য একটা লাইন ফলো করতে পারি, যেটা আমি এই যে লিখে রাখছি দেখেন, যে আমি লিখে রাখি নাই, মূলত ওই বইটা ছিল, আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে নিয়েছি। ওই বইয়ে ফুল দেওয়া ছিল না, ওইভাবে লেখা ছিল না। যেমন এই যে মনীষার বয়স ষোড়শ, তাহলে মনীষা একটা শব্দ, ষোড়শ একটা শব্দ, তার স্বামী আস্পদ পশ্চার্য, আস্পদ একটা, পশ্চার্য একটা, এই দিলাম। তারপর এই দুলোকের শেষ সম্বল ছিল বনস্পতি বৃহস্পতি, তাহলে দোলক একটা শব্দ ছিল, বনস্পতি বৃহস্পতি, তারা দুজন পরস্পর ভাই ছিল। হ্যাঁ, পরস্পর একটা শব্দ ছিল, তাদের বয়স একাদশ, এখানে ছিল ষোড়শ, আমি একটু চেঞ্জ করে ওই যে ষোড়শ শব্দটা ছিল আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, তাদের বয়স একাদশ দ্বাদশ। তাদের একজন ছিল তস্কর, তাহলে তস্কর একটা শব্দ ছিল, আগে আমরা একাদশ পেয়েছিলাম, হ্যাঁ দ্বাদশ পেয়েছিলাম। সে গোষ্পদ চুরি করতো, তাহলে গোষ্পদ একটা শব্দ। এবং তাদের মামা পতঞ্জলি, বিশ্বমিত্র, হরিশ্চন্দ্র এ ঘটনা দেখে আশ্চর্য হয়েছিলেন, তাহলে এখানে পতঞ্জলি পেলাম, বিশ্বমিত্র পেলাম, এরপর হচ্ছে আমরা হরিশ্চন্দ্র পেলাম, আশ্চর্য পেলাম। এইভাবে যদি আমরা কয়েকবার পড়ি তাহলে কিন্তু আমরা মোটামুটি এটাকে সহজ করে মনে রাখতে পারবো। মনীষার বয়স ষোড়শ, তার স্বামী আস্পদ গোশ্চার্য, আস্পদ পশ্চার্য, এই ধুলোকে তার শেষ সম্পদ ছিল বনস্পতি বৃহস্পতি, তারা দুইজনে পরস্পর ভাই ছিল এবং তাদের বয়স ছিল একাদশ দ্বাদশ, তাদের একজন ছিল তস্কর, সে গোষ্পদ চুরি করেছিল। তাদের মামা পতঞ্জলি, বিশ্বমিত্র, হরিশ্চন্দ্র এই ঘটনা শুনে আশ্চর্য হয়েছিলেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ তৎসম স্বরসন্ধি, যেগুলো এই যে নিচে শব্দগুলো সন্ধি বিচ্ছেদ দিয়ে আছে, আমি জাস্ট মনে রাখার জন্য, আমিও কিন্তু এগুলো এর আগে মুখস্থ করতে পারতাম না। তো এইভাবে আসলে পড়লে কি হয়, মুখস্থ না হলেও আপনি কয়েকবার গল্প স্টাইলে পড়ে রাখলে এটা একটা শব্দটা দেখলে মনে পড়ে যে আমি এই গল্পের মধ্যে এইভাবে সাজিয়ে পড়েছিলাম, তখন কিন্তু শব্দ দেখলে মনে পড়ে, টানা মুখস্থ থাকার প্রয়োজন নেই। তো আমরা দেখি যে স্বরসন্ধি তৎসম যেগুলো, সেগুলোকে আমরা কীভাবে মনে রাখতে পারি। স্বৈর রাজা গোবেন্দ্র, হ্যাঁ স্বৈর একটা ছিল, রাজা গোবেন্দ্র, এই যে গোবেন্দ্র, তার দুই মন্ত্রী গবেশ্বর ও সদ্যোধনকে নিয়ে মার্তণ্ড দেখবে বলে গবাক্ষ মানে হচ্ছে জানালা দিয়ে তিনি বাহিরে তাকালেন। তিনি দেখতে পেলেন সীমন্ত এলোমেলো এক রক্তষ্ট বিম্বষ্ট প্রৌঢ় নারী একা বসে সারঙ্গ বাজাচ্ছে, অন্যদিকে তার সেনাপতি অকৌহনী অন্যান্য মন্ত্রীদের নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে আসছে। এই যে এটা কয়েকবার পড়লে কিন্তু মোটামুটি শব্দগুলো চলে আসে। যেমন স্বৈর রাজা গোবেন্দ্র, মুখস্থ করা লাগবে না, কিন্তু কয়েকবার পড়বেন। স্বৈর রাজা গোবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও সত্যধনকে নিয়ে মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ দিয়ে বাহিরে থাকালেন। তিনি দেখতে পেলেন সীমান্ত এক রক্তষ্টবিম্বষ্ট কুলোটা নারী, রক্তষ্টবিম্বষ্ট কুলোটা, কয়েকবার পড়বেন, দেখবেন শব্দগুলো কঠিন হলেও মনে চলে আসবে। রক্তষ্টবিম্বষ্ট কুলোটা নারী একা বসে সারঙ্গ বাজাচ্ছে, অন্যদিকে তার সেনাপতি অক্ষৌহিনী শব্দের সন্ধি বিচ্ছেদ কিন্তু বেশ কঠিন। অক্ষ যোগ উহিনী মনে রাখেন, হ্যাঁ অক্ষ যোগ উহিনী অন্যান্য মন্ত্রীদের নিয়ে ক্ষমতাচ্যুত করতে আসছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এটা পরীক্ষা কিন্তু প্রায়ই আসে যে বিসর্গ সন্ধি, হ্যাঁ। তো এইটা যেভাবে মনে রাখতে পারি, এই যে আমি লিখে রাখছি, লিখা ছিল, আমি একটু সাজিয়ে নিয়ে নিচ্ছি, এখানে একটু ভুল ছিল, আমি একটু ঠিক করে নিয়েছি, হ্যাঁ। বাচস্পতি অহরহ শিরোপীড়ায় ভুগেন, তিনি প্রাতঃকালে তার ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনে কষ্টে আছেন। এই যে এটা কয়েকবার পড়বেন তাইলে হয়ে যাবে। এই হরিশ্চন্দ্র আস্পদ এখানে দেওয়া আছে, এই শব্দগুলো কিন্তু এখানে না। হরিশ্চন্দ্র আস্পদ হচ্ছে আমরা ব্যঞ্জন সন্ধিতে পেয়েছিলাম। আচ্ছা, তাইলে আমরা কী বললাম বলেন তো, যে বাচস্পতি অহরহ শিরোপীড়ায় ভুগেন, তিনি প্রাতঃকালে প্রাতঃকালে তিনি ভাস্কর দেখতে না পেলে তিনি অহর্নিশ মনকষ্টে আছেন। তাইলে এটা কয়েকবার পড়বেন। বাচস্পতি অহরহ শিরোপীড়ায় ভুগেন, বাচস্পতি অহরহ শিরোপীড়ায় ভুগেন, বাচস্পতি অহরহ শিরোপীড়ায় ভুগেন। তাই প্রাতঃকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে
অহর্নিশ মনে কষ্টে আছেন, অহর্নিশ মনে কষ্টে আছেন, তাই প্রাতঃকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনে কষ্টে আছেন, তাই প্রাতঃকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনে কষ্টে আছেন। তাহলে এইভাবে যদি কয়েকবার পড়েন তাহলে আমরা এগুলো মুখস্থ করতে পারবো। আর আমার একটাতে ফলো করে দিয়ে রাখবেন যদি মন চায়, কারণ আমি যে কোনো বিষয় যেটা কঠিন মনে করি এরকম চাই আমি এটাকে এর মতো করে, মানে যদি কোনো একটা ছন্দ বা কিছু একটা পাই আমি সেভাবে করে ওইটাকে আবার অন্যদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এই জন্য আমি কিন্তু এক বই পড়ি না, বিভিন্ন বই থেকে যেখানে যেটা ভালো মনে হয় আমি সেখান থেকে সেটা কালেক্ট করি। থ্যাংক ইউ।